সো এখন আমার যদি নন কন্ডাক্টর হয়, ঠিক আছে, সো নন কন্ডাক্টরে কি হবে, চার্জ গুলো যে জায়গায় আছে সে সেই জায়গায় স্টে করবে। আর কন্ডাক্টর হলে এই যে আমি চার্জ বলতে বুঝাইতেছি এক্সট্রা চার্জ, বুঝতে পারছো? যে মনে করো একটা অবজেক্ট 5 কুলম্ব এক্সট্রা চার্জ আছে, এই 5 কুলম্ব কি থাকবে, কোন নন কন্ডাক্টরের ভিতরেই থাকবে, যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে। বাট কন্ডাক্টর যদি 5 কুলম্ব চার্জ থাকে ভিতরে থাকে, তাহলে রাখা হয়, তাহলে ওই 5 কুলম্বই কি করবে, আউটার সারফেসে চলে যাবে, বিকজ চার্জ ক্যান মুভ। এখন আউটার সারফেসে কেন যাইবে, বিকজ হলো চার্জ যেহেতু মুভ করতে পারে, তাহলে সে তার সবচেয়ে স্টেবল পজিশনে যাবে। হ্যাঁ, যেমন বলো যে তোমরা এই জায়গায় বসতেছো, যেমন অনেক স্টুডেন্টরা ছিল যারা আছে ক্যাডেট কলেজে পড়ালেখা করে, ওদের ডেস্ক ফিক্সড, সো ওরা যে জায়গায় আছে ওই জায়গায় বসে, ওই জায়গায় কি, ঠিক আছে। আর ব্র্যাক ইউনিভার্সিটি তোমরা পরীক্ষার সময় যার মনে হয় সে তার মতো ইচ্ছা মতো জায়গায় যায় বসে পড়ো, তাই তো? সো ইউ আর অ্যাক্টিং লাইক এ কন্ডাক্টর, আর ক্যাডেট কলেজের পোলাপান অ্যাক্ট করে হলো যে অনেকটা নন কন্ডাক্টরের মতো। ওকে, সো এখন কোশ্চেন হলো যে তাহলে কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হইতে পারে? হ্যাঁ, সো গাউস ল কি করে? গাউস ল কারো মনে আছে? গাউস ল কি, কেউ পড়ছো গাউস ল কি? ওই দিন তো ক্লাসে মনে হয় অনেকে আসবে নাকি? ওকে, সো গাউস ল হলো যে আমার যদি একটা চার্জ থাকে কিউ মনে করো, ঠিক আছে, এই চার্জটা থেকে আমি মনে করো একটা ডিস্টেন্স দূরে, আর দূরত্ব দূরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই, তাহলে এটা ট্রেডিশনালি একটা ওয়ে আছে যে দূরত্ব দূরে কুলম্বের সূত্র ইউজ করে 1/4πε0 কিউ ডিভাইড বাই আর স্কয়ারে করা। আরেকটা হলো গাউসের সিমেট্রি ইউজ করা, যে সিমেট্রি ইউজ করা কি, এই যে চার্জটা আছে তার আমরা করব কি, আমরা একটা সিমেট্রিক সারফেস দিয়ে ক্লোজ করব। সো এই জায়গা থেকে ডিসটেন্স কত আর না, তাহলে সিমেট্রিক হওয়ার জন্য আমার ইলেকট্রিক ফিল্ড সব জায়গায় কনস্ট্যান্ট থাকতে হবে। সো ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকতে হলে কি সেম থাকতে হবে, দূরত্ব সেম থাকতে হবে। আর গাউস ল অ্যাপ্লাই করার জন্য আমার লাগবে কি, ক্লোজড সিমেট্রিক সারফেস। সো আমি করব কি, এই আটটার রেডিয়াস ধরে আমি এরকম একটা সার্কেল আঁকবো। এখন সার্কেল আঁকলে কি হইতেছে, এই পুরো চার্জটারে করছে কি, এই সার্কেলটা আর কি আবদ্ধ করে দিচ্ছে। সো তারপর আমি দেখতে পারি যে এই যে সারফেসটা, এই সারফেস ভেদ করে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন চলে যাচ্ছে, এই যে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন চলে যাচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ড লাইনের অ্যামাউন্টটারে বলা হয় ফ্লাক্স। বুঝতে পারছো? যে এই যে সারফেস ভেদ করে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন বের হচ্ছে, এটা আমরা বলি কি, ফ্লাক্স। এই ফ্লাক্সের ক্যালকুলেশন হলো ফ্লাক্স ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ডট প্রোডাক্ট উইথ দা এরিয়া। এরিয়া বলতে আমি কি করলাম, যে এইটা তো একটা সারফেস, সো আমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া নিতে পারলাম, দিস ইজ আওয়ার ডিএ ফর এক্সাম্পল। এখন কাউন্ট করতেছে এই ডি এর ভিতর দিয়ে কি পরিমাণ ফিল্ড লাইন গেছে, তাহলে এই ডি এর ভিতর দিয়ে কতটুকু ফিল্ড লাইন গেছে, এটা আমরা বলি ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএ। এটা হলো স্মল ডি এর মধ্যে দিয়ে কতখানি লাইন পাস করে গেছে, ওইটা বলছি কি স্মল ফ্লাক্স। এখন তাহলে পুরো সারফেসের মধ্যে দিয়ে কত গেছে, ওইটার জন্য আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। আর ইন্টিগ্রেশনটা কিসের উপরে হবে, এই টোটাল সারফেস এ থাকলে এর উপরে হবে। এবং এই সারফেসটা কি ক্লোজ নাকি ওপেন? ক্লোজ, যে কারণে আমি একটা গোল্লা দিব, গোল্লা দ্বারা বোঝানো হয়েছে এটা একটা ক্লোজ সারফেস, এবং নিচে একটা এ দিব, এ দ্বারা বুঝাইছি এইটা সারফেসটার নাম কি, এ সারফেস। মানে দিস ইজ বেসিক্যালি এ ডাবল ইন্টিগ্রেশন, কারণ আমরা সারফেস এরিয়ার উপরে ইন্টিগ্রেশন করতেছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো এইগুলা সবই অনলাইন ক্লাসে পড়ানো হয়েছে, প্লাস হলো তোমার সবই হলো ইসে আছে, কি বলো ওটারে, ওই প্লে লিস্টে আছে, ইএম ইসে, ওই জায়গায় গেলেই তোমরা দেখবা যে একটা 39 বা সামথিং মিনিটের একটা ভিডিও আছে, যেটা হলো তোমাদেরই ক্লাস যেটা নিছি ওইটারই অনলাইন দেওয়া আছে। সো এগুলো সব ডিটেলস এ ক্যালকুলেশন সবকিছুই দেওয়া আছে। ওকে, সো তাইলে এইটা শুড বি ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজ দ্বারা বুঝাইছে যে এই যে সারফেস আছে, এই সারফেসের ভিতরে কি পরিমাণ চার্জ আছে। সো এই যে এই সারফেসটা আছে তার ভিতরে আমার শুধুমাত্র কিউ এনক্লোজ পরিমাণ চার্জ আছে, যে কারণে আমি লিখছি কি, কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। ঠিক আছে, দ্যাট ইজ গাউস ল। সো তাহলে গাউস ল এর প্রসিডিউরটা কি, তোমাকে যদি কেউ বলে যে ওকে একটা রড আছে, হ্যাঁ, সো রড থেকে আর দূরত্ব দূরে একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড মাপো এবং গাউস ল অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি করবা, এই রডটার যে রেডিয়াসটা আছে, যে ডিসটেন্সে তোমার ইলেকট্রিক ফিল্ড মাপতে বলছে, ওই রেডিয়াস ধরে, ওই ডিসটেন্সের রেডিয়াস ধরে তোমার কি করতে হবে, ওই রডের চারদিকে একটা সিমেট্রিক সারফেস রাখতে হবে। বুঝতে পারছো? যে সিমেট্রিক সারফেসটা কি হয়, চিন্তা করো তোমার একটা রড আছে, এখন এই যে রডটা আছে, এই রডটার কি জিনিস দিয়ে আবদ্ধ করলে
ওই রড থেকে প্রত্যেক বিন্দুর দূরত্ব সেম হইব, কারণ কি ইলেকট্রিক ফিল্ড সেম হওয়ার জন্য কি প্রত্যেক বিন্দুর দূরত্ব সেম হইতে হবে। এন্ড কি ধরা যায়, কি নেওয়া যায়, তো বলতে পারবা? একটা বল সিলিন্ডার, সার্কেল হলে হবে না, বিকজ সার্কেল তো আসলে আবদ্ধ করবে না। হ্যাঁ, সো দেন হোয়াট ইউ উইল ডু, ইউ উইল টেক লাইক এ লাইন, এবং লাইন থেকে কি করবো, আর দূরত্ব দূরে বের করতে বসে। তো আমি আর কে কি করবো, রেডিয়াস ধরে কি করবো, একটা সার্কেলের মতো আঁকবো যেটা বলছে, তারপর কি করবো, এটারে আমরা একটা সিলিন্ডার বানাবো। বিকজ কি, বিকজ টু এনক্লোজ দিস রড আই হ্যাভ টু হ্যাভ এ 3D সারফেস, আদারওয়াইজ কি এনক্লোজ হবে না, সব দিক দিয়ে আবদ্ধ হবে না। আবদ্ধ করার কারণটা কি, আবদ্ধ করার কারণ হলো আমার এমন কোন লাইন থাকতে পারবে না যেটা ওই সারফেসের ভিতর দিয়ে না যাবে, ইট হ্যাজ টু গো থ্রু দ্যাট সারফেস, আদারওয়াইজ কি আমার এই ফ্লাক্স ক্যালকুলেশনে ভুল হবে। বুঝতে পারছো কি বলছি, যে আমি যে এই যে বলটা নিছি, এই বলটার চারদিকে যদি আমি আরেকটা এইভাবে একটা ক্ষেত্র নেই, মানে একটা কিউব নেই, তাহলে যে লাইনটা এই বল ভেদ করে চলে যাচ্ছে, এই বলের সারফেস ভেদ করে চলে যাচ্ছে, সে কি কিউব ভেদ করে তো চলে যেতে হবে নাকি? বুঝতে পারছো আমার কথা, যে এমন কি হইতে পারে যে বল এই যে মানে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের সারফেস থেকে চলে গেছে, কিন্তু এই কিউবের সারফেস ভেদ করে না, এরকম কি হইতে পারে কোনো ফিল্ড লাইন? অথবা এমন কি হইতে পারে যে ওকে এই স্ফিয়ার ভেদ করে চলে, মানে কিউব ভেদ করে চলে গেছে, কিন্তু স্ফিয়ারের মধ্যে থেকে সে ভেদ করে না, এরকম আছে কোনো ফিল্ড লাইন? কারণ কি, কারণ আমি যদি আবদ্ধ করে দিই, সো হোয়াট এভার হ্যাজ টু গো থ্রু দ্য স্ফিয়ার দ্যাট হ্যাজ টু পাস থ্রু দ্য কিউব অ্যাজ ওয়েল। যে কারণে আমরা এনক্লোজ করে দিতেছি, যাতে আমার যদি একটাও বাইর হয়ে যায় যে এই জায়গা থেকে চলে গেছে কিন্তু এই জায়গা থেকে যায় না, তাহলে কিউব আমার ফ্লাক্স ক্যালকুলেশন ভুলে যাবে। আফটার অল ফ্লাক্স কি, নাম্বার অফ ফিল্ড লাইন পাসিং থ্রু দ্য সারফেস। বুঝতে পারছো, যে কারণে গাউস করছে কি, যে আবদ্ধ করে দিছে ওই চার্জটাকে। ওকে, দ্যাট ইজ নট দ্য থিং। সো ওইগুলা, ওইটা হলো আগের ক্লাসে পড়লে। সো আমাদের এখন কেউ একজন বললো যে এরকম একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টিং স্ফিয়ার আছে। সো ইউ হ্যাভ এ কন্ডাক্টিং স্ফিয়ার, স্ফিয়ার মিন্স তো গোলক নাকি, সবাই তো জানো নাকি? সো ইউ হ্যাভ এ চার্জড কন্ডাক্টর, বা কন্ডাক্টর অন্য নাম দিতে পারে মেটাল। হ্যাঁ, কারণ কি মেটাল, কি মেটালের বাংলা কি কেউ বলতে পারবা? ধাতু। ধাতুর চার্জ গুলো কিভাবে থাকে? দে ক্যান মুভ ফ্রিলি। পড়ছো না ইন্টারমিডিয়েট আর 9 10 থাকে ধাতব বন্ধন, পড়ছো? ওকে, কেমিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা যদিও পাত্তা দিই না অনেকে, ঠিক আছে। সো লেটস সে আমার এরকমের একটা স্ফিয়ার আছে, and it is a conducting sphere. Okay, so I have a sphere and it is a conducting sphere. So where will the charges go? যদি কন্ডাক্টিং সারফেসে চলে যাবে, বিকজ কি এটা একটা ফ্যারাডের এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, যে ফ্যারাডে এক্সপেরিমেন্ট করে দেখছে যদি একটা কন্ডাক্টরে এক্সট্রা চার্জ থাকে, এই চার্জ গুলো সবই কোথায় যাবে, সারফেসে চলে যাবে। সো দেন আই উইল টেক দিস as like this. Okay, so all the positive charges are on the surface. এখন আমারে বলা হলো এই যে সারফেসটা আছে, এর মানে এই যে স্ফিয়ারটা আছে, ঠিক তার সেন্টার থেকে আর দূরত্ব দূরে যে ইলেকট্রিক ফিল্ডের মান কত। সো E equal to what when R is greater than R, so which is এইটা হলো আমার রেডিয়াস R। আর আমারে বলতেছে ফার্স্ট কন্ডিশনে এই পয়েন্টটা যে আমরা লিখি যে ওকে পি পয়েন্ট, ঠিক আছে, পি পয়েন্ট বলতে এইটা হলো আমার পি পয়েন্ট, ঠিক আছে। তো আমার কি বললো, যে এরকম একটা স্ফিয়ার আছে, ধরো স্ফিয়ারের টোটাল চার্জ হলো কত, কিউ। সো ইউ হ্যাভ কিউ চার্জ অন দ্যাট স্ফিয়ার, এবং এই স্ফিয়ার রেডিয়াস কত, ক্যাপিটাল আর, এবং এই স্ফিয়ারের সেন্টার থেকে আর ডিসটেন্স দূরে, স্মল আর ডিসটেন্স দূরে একটা পয়েন্ট আছে পি, যে পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ড মেজার করতে বলবো। ওকে, সো এইটা একটা কোশ্চেন হতে পারে। সেকেন্ড কোশ্চেন হতে পারে কি, E equal to what when R is less than R, which is at Q point. So R is less than R মানে কি, আমি স্ফিয়ারের ভিতরে যে কোনো একটা পয়েন্ট আছে, লেটস সে দিস ইজ আওয়ার কিউ পয়েন্ট, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করব, এটা হলো বি নাম্বার। সো দিস ইজ আওয়ার লেটস সে এ, দিস ইজ এ নাম্বার কন্ডিশন এন্ড দিস ইজ বি নাম্বার। ওকে, সো থার্ডটা হইতে পারে when R equal to R। বুঝতে পারছো, আর একটা কি, আমার যে স্ফিয়ার আছে বা এই যে গোলক আছে, তার সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত, ঠিক আছে। এখন গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আমার কি দরকার, একটু আগে বলছি,
জোরে বল, সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো গাউসের ল ফ্লাক্স ক্যালকুলেশন করবো না। সো গাউসের ল অ্যাপ্লাই করে আমি যদি আর ডিসটেন্স ধরে একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই, তাহলে ফার্স্ট কাজ আমাদের কি করতে হবে? একটা ক্লোজড সিমেট্রিক সারফেস আনতে হবে। সো তাহলে এই যে পয়েন্ট আছে এইটা থেকে আমি কি করব, এই দূরত্ব দূরে কি করব, একটা ক্লোজ সিমেট্রিক সারফেস আঁকবো। এখন একটা বৃত্তের জন্য বা একটা স্ফিয়ারের জন্য সিমেট্রিক সারফেস কি হইতে পারে? আর একটা স্ফিয়ার। বিকজ কি, যদি আমি সিলিন্ডার দিয়ে আটকাই তাহলে সিলিন্ডারের প্রত্যেক বিন্দুর দূরত্ব কিন্তু এই সারফেস থেকে সেম দূরত্বে থাকবে না। সো এই সারফেস থেকে সেম দূরত্বে থাকার জন্য আমার এমন একটা সারফেস নিতে হবে যে সারফেস কি এই সারফেসের জন্য সিমেট্রিক। সো এই পি পয়েন্টে এই স্মল আর এর রেডিয়াস ধরে আমি কি করব, আর একটা, যদিও দেখতে ঠিক হয় না বাট ওকে, ঠিক আছে। সো আমরা কি করলাম, আর একটা স্ফিয়ার দ্বারা তারা কি করলাম, আবদ্ধ করলাম, তাই তো। এখন একটা জিনিস চিন্তা করো যে আমার সব যে পজিটিভ চার্জ গুলো আছে, তাই না, এই পজিটিভ চার্জ গুলো আবদ্ধ করছে কে? এই সার্কেলটা পি আবদ্ধ করছে, তাই না। সো তাইলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি বলতে পারি না যে ফ্লাক্স শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, লেটস কল দিস সারফেস এ প্রাইম, আর এই সারফেসটা বলি এ, যেটা চার্জ আছে ওইটা কি এ সারফেস, আর যে সারফেসে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান মেজার করতে চাই ওইটা কি এ প্রাইম সারফেস। তাহলে আমরা বলতে পারি ই ডট ডিএ A prime surface should be equal to Q enclosed divided by কত, এপসাইলন নট। এইটাই তো গাউসের ল নাকি। এখন এই যে A prime surface সে কি পরিমাণ চার্জ রে এনক্লোজ করছে, A prime surface কি পরিমাণ চার্জ কে এনক্লোজ করছে, কিউ পরিমাণ, পুরোটাই তো আবদ্ধ নাকি, মানে এই সারফেসের ভিতর তো পুরো চার্জটাই আছে। তো আমি এই জায়গাতে ডেফিনেটলি লিখতে পারি না। আর আমরা জানি এই যে যদি সিমেট্রিক সারফেস হয় একটা কন্ডিশন আছে, সিমেট্রিক সারফেসের ক্ষেত্রে সিমেট্রিক সারফেসের মধ্যে অ্যাঙ্গেল ই ডট ডিএ, সরি ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। এটা হলো সিমেট্রিক সারফেসের একটা কন্ডিশন। এটা তোমরা ফার্স্ট লেকচার যারা দেখো না তারা দেখে নিতে পারো, ঠিক আছে। সো এই জায়গা থেকে আমি বলতে পারি তাইলে লেটস সে এ প্রাইম ই ডিএ cos 0 ডিগ্রি should be equal to capital Q divided by epsilon naught, because enclosed চার্জের পরিমাণ কত, ক্যাপিটাল কিউ। ওকে, সো তাইলে দেন আই ক্যান রাইট। এখন আমরা আরো একটা জিনিস জানি যে এই যে দেখো এই চার্জ যেগুলো আছে এই যে স্ফিয়ারের উপরে, এই স্ফিয়ারটারে আমি কল্পনা করতে পারি যে এর যদি সেন্টার অফ মাস নেই বা কিছু নেই, তাহলে আমি করতে পারি কি, আমি চিন্তা করতে পারি যে এই পুরো স্ফিয়ারে যত চার্জ আছে সব এই সেন্টার পয়েন্টে আছে। বুঝতে পারছো কি আমার কথা, যে আমি এই স্ফিয়ারের বদলে ওই যে সেন্টার অফ মাস কল্পনা করতাম, মনে আছে কারো, যে পুরো বস্তুটা আছে, যে বস্তুটা করে কি একটা নির্দিষ্ট পয়েন্টে ধরা যায় যে এই পুরো বস্তুর মাস ওই জায়গায় আছে, মনে নাই। সো এই যে স্ফিয়ারটা আছে, মনে করো তুমি লেটস সে তুমি এই জায়গা থেকে তারা দেখতেছো, সূর্য তো দেখতেছো, বাট আমার যদি আমি আরো দূরে যাই তাহলে কি আমি তারা দেখবো না? সো তারা দেখলে তারাটা কি তোমার একটা পয়েন্টের মতো মনে হয় না একটা স্ফিয়ারের মতো মনে হয়? একটা পয়েন্টের মতো, বাট ডেফিনেটলি দ্যাট স্টার ইজ হোয়াট, এই স্ফিয়ার। সো আমি যত দূরে যাবো, সো আমি যদি এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড মাপি, আমি ওর বাইরে গেলে আমি এটাকে কি হিসাবে দেখতে পারি, সামথিং লাইক এ পয়েন্ট। সো আমি ধরতে পারি যে এই যে স্ফিয়ারে পুরো চার্জটা আছে সে সেন্টারে একটা পয়েন্টে, পুরো চার্জটাই সেন্টারে একটা পয়েন্ট আছে। সো তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যা ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যা ডিসটেন্স, এই পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের একই ডিসটেন্স, তাহলে সে একটা সিমেট্রিক সারফেস হয়ে গেল নাকি। সো তাইলে আমি ওইটার বদল লিখতে পারি কি, লিখতে পারি ই ডিএ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আর আমরা জানি কি, যেহেতু প্রত্যেক পয়েন্টের ডিসটেন্স এই সারফেস বরাবর সেম, তার মানে কি প্রত্যেক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত, সেম। কারণ কি ইলেকট্রিক ফিল্ড ইজ আফটার অল কিউ বাই আর স্কয়ার নাকি। সো কিউ যদি সেম থাকে আর আর এর মান যদি প্রত্যেক পয়েন্টে সেম থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কি কনস্ট্যান্ট। তাহলে এই সারফেসের উপরে ইলেকট্রিক ফিল্ড নির্ভর করতেছে না, ইলেকট্রিক ফিল্ডটা কি কনস্ট্যান্ট হচ্ছে। আর যদি কোনো কিছু কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি করি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। সো দিস ইজ এ প্রাইম, সরি, সো এ প্রাইম ডিএ। এখন ডিএ বলতে আমি কি কি বুঝেছি, কেউ বলতে পারবা? ডিএ বলতে আমি বুঝেছি এই যে আমার সারফেস যেটা দিয়ে আবদ্ধ করছি না, তার যে স্মল পার্ট অফ সারফেস, মানে এই যে সারফেসের যে স্মল স্মল পার্ট আছে। তো আমি যদি এ প্রাইম সারফেসের মধ্যে যত ডিএ আছে এইগুলার যোগ করি, মানে ইন্টিগ্রেট করা টু সাম এক্সটেন্ট ইজ যোগ করা নাকি। তুমি যদি এই যে উপরে ছোট ছোট যে সারফেস গুলো নিছো ডিএ,
এরা কোন সারফেসের উপর আছে? এ প্রাইমের উপর আছে না? তো আমি সব ছোট ছোট সারফেসে যোগ করলাম একজনের সাথে একজনের, তাহলে আফটার অল ইন্ডিয়ান কি পাবো? টোটাল সারফেসই তো পাবো। তাহলে টোটাল সারফেস কত? এ প্রাইম না? তাই আমি ডি এর ইন্টিগ্রেশন করলে কি লিখতে পারি? ই ইনটু এ প্রাইম ইকুয়াল টু কত? কিউ বাই এপসাইলন নট, তাই তো? সো এইটা থেকে লেখা যায় কি? ই ইকুয়াল টু কিউ বাই এ প্রাইম এপসাইলন নট। ঠিক আছে? এখন এই জিনিসটা কি ছিল? একটা স্ফিয়ার ছিল না? বা ইংরেজিতে কি, ইংরেজিতে বলে স্ফিয়ার, বাংলা বলে কি? গোলক। আর আমরা বলতেছি এই গোলকের কি নিতেছি? এরিয়া বা সারফেস এরিয়াই তো নিতেছি। একটা গোলকের এরিয়া কত? একটা স্ফিয়ারের এরিয়া কত? 4, না সেটা ভলিউম। আই এম টকিং অ্যাবাউট দ্য এরিয়া বিকজ 4 পাই আর স্কয়ার কি? হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিক সারফেস। সো যদিও দেখতে সিমেট্রিক মনে হয় না, বাট সিমেট্রিক কি আর কি। ঠিক আছে? সো 4 পাই আর স্কয়ার। এখন এই জায়গায় আর কোন আর? এই স্মল আর নাকি বিগ আর? এ প্রাইম সারফেসের জন্য স্মল আর। সো দেন এখন কেউ কি বলতে পারবা যে আমি আসলে এই যে একটা ইন্টারেস্টিং কোশ্চেন জাগতে পারে? কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো আমি যে গাউস ল আছে, এই গাউস লতে আমি ভলিউম না নিয়ে এরিয়া কেন নিলাম? বুঝতে পারছো? মানে আমরা তো ইন্টিগ্রেশনটা ভলিউমের উপরেও করতে পারতাম, ভলিউম না করে আমি এরিয়া কেন করলাম? মানে হ্যাঁ, একটু জোরে বলো। আচ্ছা, না বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ফ্লাক্সের। ফ্লাক্স কি? দ্য অ্যামাউন্ট অফ ফিল্ড লাইন গোয়িং থ্রু দ্য সারফেস। এখন আমি যদি এই যে ভলিউম নেই, তাহলে আমি মনে করি এই জায়গাটা স্মল দিয়ে নিলাম, আফটার অল আমি এই জায়গায় আরেকটা স্মল দিয়ে নিলাম, আবার আমি এই বাইরের যে পট্টিটা আছে এই জায়গাটা স্মল দিয়ে নিলাম, তাহলে যেটা এই ভিতর দিয়ে পাস হইতেছে দ্যাট হ্যাজ টু গো থ্রু দিস অন। সো এভরিথিং হোয়াট ইজ গোয়িং থ্রু হিয়ার হ্যাজ টু গো আফটার অল থ্রু দ্য সারফেস। সো আমি তো বেসিক্যালি ফ্লাক্স ক্যালকুলেশন করতেছি। সো আমি যদি ভলিউম নিই তাহলে একই জিনিস আমি 10 বার ক্যালকুলেশন করতেছি। সো আমি চাইতেছি যে আমার যে লাস্টের যে সারফেসটা আছে ওই সারফেসটা ক্যালকুলেট করতে, যে কারণে আমি কি করব? শুধুমাত্র যে ফিল্ড লাইন গুলো পাস হয়ে যেতেছে এগুলো ক্যালকুলেট করতে পারতেছি। বুঝতে পারছো? ভলিউম হলে কি হইতো? একই জিনিস বারবার বের হইতেছে, কারণ কি এই জায়গা থেকে যেটা বের হবে ওইটা কি পরের জায়গা থেকেও বের হইতো, তাই না? সো যে কারণে বেসিক্যালি সারফেস ইন্টিগ্রাল নেয়। এটার প্রুফ আছে। এটা মানে বেসিক্যালি এটা আমরা গাউস ল বললেও গাউস আসলে এটা দিছে বলে মনে হয় না। এটা বেসিক্যালি কি, যে তোমার গাউসের একটা থিওরেম আছে ম্যাথমেটিক্যাল, এটার নাম হলো ডাইভারজেন্স থিওরেম। কেউ কোনো সময় পড়লে পড়তে পারবো, পড়লে পড়ে থাকতে পারো, না পড়লেও বলা যায় না। সো ডাইভারজেন্স থিওরেম করে কি, একটা ভলিউম ইন্টিগ্রাল রে একটা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করে দেয়। বুঝতে পারছো কি বলছি? যে ভলিউম ইন্টিগ্রালে যেটা ডাইভারজেন্স থাকে ওটারে আমি সারফেস ইন্টিগ্রেশন নিলে নরমাল একটা জিনিস হয়ে যায়, যেটা গাউসের থিওরেম। তোমরা এটা একটু বইতে যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, ডাইভারজেন্স থিওরেম। সেইটা হলো বেসিক্যালি গাউসের থিওরেম। দুইটা থিওরেম আছে ম্যাথমেটিক্সে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা হলো ভলিউম ইন্টিগ্রাল রে সারফেস ইন্টিগ্রালে নিয়ে যায়, যেটা হলো ডাইভারজেন্স থিওরেম, যে তোমার ভলিউম আছে সো বাট তোমার ভলিউম দরকার নাই, তোমার দরকার কি সারফেসের উপরে, তাহলে তুমি ডাইভারজেন্স মানে থিওরেম ইউজ করবে। আরেকটা আছে যেটা হলো সারফেস কে নিয়ে যায় হলো তোমার এটা কি বলে লাইন ইন্টিগ্রেশন, বা ওইটা কি বলে লুপ ইন্টিগ্রেশন। লাইন লুপ ইন্টিগ্রেশন করছো কি কোন সময়? লুপ, এইটা হলো স্টকস থিওরেম। এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো তোমাকে হয়তো ভবিষ্যতে লাগতে পারে, বা ম্যাথমেটিক্স এর অন্য কোনো কোর্স থাকলে ওই জায়গায় পড়াইতে পারে। বাট বেসিক্যালি দিস ইজ গাউস থিওরেম। ওইটারে অ্যাপ্লাই করছে ইন দ্য কেস অফ ইলেকট্রিক ফিল্ড, যে কারণে হয়তো নামটা গাউস থিওরেম আছে। আই এম নট শিওর যে গাউস আসলে ইলেকট্রিক ফিল্ড নিয়ে কোনো কাজ করছে। ঠিক আছে? ওকে। সো সো আমরা এটা পাইলাম। সো আমরা কি পেলাম লাস্ট পর্যন্ত? আমরা এই যে এটা পাইলাম, দিস রেজাল্ট ইজ ভ্যালিড when what? when r when r is greater than r। হ্যাঁ, যে আমার যদি আমরা কি করছি, ডিসটেন্সটা কি হয়েছে আমার, বেসিক্যালি যেখানে চার্জ আছে তার রেডিয়াস এর চেয়ে বড়র জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করছি, এটা রেজাল্ট আসছে এইটা। ঠিক আছে? এইবার কেউ আমারে বলো যে আমি যে কনসেপ্টটা ইউজ করছি একটু আগে, এই কনসেপ্টটা ইউজ করে আমি কেমনে এইটাও বের করতে পারি?
এই যে আর ইজ লেস দেন আর, আর ইজ লেস দেন আর মানে কি কিউ পয়েন্ট, তার মানে কি আমার এই ভিতরে কোনো একটা পয়েন্ট। এখন এই গাউস ল অ্যাপ্লাই করে আমি এই জায়গায় কেমনে মাপতে পারি, কি করব? জোরে জোরে বল। আচ্ছা, এর জন্য বের করবো না, এ তো হলো বেসিক্যালি তোমার যার রেডিয়াস হলো আর, কিন্তু আমার করতে হবে কি এমন একটা ডিস্টেন্স যারা আর এর চেয়ে ছোট। তাহলে আমি করবো কি এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স এটা আর ধরবো, তো এইটার কি করব, এইটার রেডিয়াস ধরে আমি কি করবো আর একটা সার্কেলের মতো আর একটা স্ফিয়ার নিব, যার মনে করো এরিয়া কত এ ডাবল প্রাইম। সো তার জন্য ইন্টিগ্রেশনটা কি হবে, তার জন্য ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ এ ডাবল প্রাইম ই ডট ডিএ ইকুয়াল টু কত কিউ এন ক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট, সেম গাউস ল। এখন আমার যে এই যে এ ডাবল প্রাইম যে সারফেসটা নিছে এর মধ্যে কতখানি চার্জ এন ক্লোজ আছে, কত, মানে আমার যে স্মল আর আছে তার মধ্যে চার্জ আছে কতখানি, কনফিডেন্টলি বড়, সমস্যা নাই, ভুলে লোক, হ্যাঁ মানে এই যে এ ডাবল প্রাইম যে সারফেসটা আছে তার ভিতরে কতখানি চার্জ আছে, না আমরা তো বলছি কিউ এনক্লোজড হলো আবদ্ধ চার্জ। এখন আমি তো বললাম যে এই যে ক্যাপিটাল আর কি কন্ডাক্টর রেডিয়াস, এবং কন্ডাক্টর সব চার্জ কি ক্যাপিটাল আর এর সারফেসে যাবে নাকি, তো ক্যাপিটাল আর এর রেডিয়াস কি আর এই স্মল আর কি ছোট নাকি বড়, আমরা সেকেন্ডটা ধরলাম ছোট, তাহলে সব যদি ক্যাপিটাল আর এর সারফেসে চলে যায় আর ইজ লেস দ্যান আর এর সারফেসে চার্জের মান কত, জিরো, বুঝতে পারছো? সো তাইলে এইটার জন্য আমরা ওইভাবে যদি করি আবার এই ইনটু এ ডাবল প্রাইমই হবে, ক্যালকুলেট করলে ওই জায়গায় যাবে ইকুয়াল টু কত হবে, জিরো আসবে না। এখন আমি জানি কি কোনো কিছুর এরিয়া কি কোনোদিন জিরো হইতে পারে, তাহলে এরিয়া যদি জিরো না হয় তাহলে এই জায়গায় কার ইলেকট্রিক ফিল্ড কার মান জিরো হইলে টোটালটার মান জিরো হইতে পারে, ইলেকট্রিক ফিল্ডের মান জিরো। ছোটবেলায় আমরা আমি একটা জিনিস বুঝতাম না, আমার এখন মনে আছে, এটা হলো যে আমরা লিখতাম অনেক সময় তো এফ ইকুয়াল টু এম এ আছে না, এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু জিরো যদি আসে তাহলে একটা তারা লিখলো এ ইকুয়াল টু জিরো যেহেতু এম নট ইকুয়াল টু জিরো, আমার মাথার মধ্যে ঢুকতো না এটা আসলে কি কি লিখছে, বুঝতে পারছো? কারণ কি, কারণ হলো মাসের মান কোনো সময় জিরো হইতে পারে না, এটা অবজেক্টিভ। সো জিরো কেন না, ও ইকুয়াল জিরো না, নট ইকুয়াল টু জিরো। সো ছোটবেলায় এইটা আমাকে আমাকে প্রায় লিখতো বইয়ের মধ্যে যে মাসের মান জিরো না, সুতরাং এ এর মান জিরো। এর কারণ হলো আমরা এই জিনিসটা পড়ছি না, এ ইন্টু বি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এ নট জিরো হলে এই পুরোটা জিরো হইতে হলে বি ডেফিনেটলি জিরো হইতে হবে, তাই না? সো দ্যাটস দ্য কেস, গুড। সো এখন আর একটু কমপ্লিকেটেড বলা যায়, ওকে। সো আমরা ওই ইসের আমি একটা বলে দিই যে তোমার কারো কি মনে আছে আমরা যখন ইনফাইনাইট প্লেন এর কথা বলছিলাম, তার ইলেকট্রিক ফিল্ড লাস্ট চ্যাপ্টারে পড়ছিলাম, মনে আছে যে একটা ডিস্ক থেকে আমরা বড় একটা ইনফাইনাইট প্লেন বানাইছিলাম এইভাবে, মনে আছে? সেই জায়গায় প্লাস 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 এরকম চার্জ ছিল, মনে আছে? সো তারপর কি করছে, দুই দিকে ইলেকট্রিক ফিল্ড বের হয়, উপরের দিকেও বের হয় আবার এই দিকেও বের হয় ইলেকট্রিক ফিল্ড। সো আমার বেসিক্যালি ই ইকুয়াল টু ছিল সিগমা বাই 2 এপসাইলন নট, মনে আছে? এই ক্যালকুলেশনটা আমরা করছিলাম, একটা ডিস্ক আছিল যে ডিস্কটারে আমরা যদি মনে করি যে ডিস্কের রেডিয়াস হাইটের চেয়ে অনেক বড় হয়ে গেছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানে এরকম আসে। এটা দেখছো কিনা তোমরা, আগে দেখছো নাকি দেখো না? তোমরা কি পড়ালেখা করো মাঝে মাঝে? না, সো আমাকে এইরকম একটা জিনিস ছিল যে লেটস সে উই হ্যাড এ ডিস্ক সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। সো এখন বলা হয়েছিল ডিস্কের সেন্টার পয়েন্ট থেকে জেড হাইটে একটা পয়েন্ট আছে পি, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত, এইটা আমরা বের করছিলাম সূত্র দিয়ে প্রুফ করে সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস জেড বাই রুট ওভার অফ জেড স্কয়ার প্লাস আর স্কয়ার, আর যেখানে রেডিয়াস ছিল অফ দিস ডিস্ক, এটা আমরা ক্লাসে করছি। এরপর আমরা বলছিলাম যে যদি জেড এর থেকে হাইটের থেকে রেডিয়াস অনেক বেশি হয়, যে মনে করো যে আমি পৃথিবীটারে আনারসের মতো স্লাইস করলাম, এইরকমই বলছিলাম, স্লাইস করলে আমি যদি পৃথিবীর উপরে দাঁড়াই থাকি সেন্টারে, তাহলে আমার কাছে পৃথিবীটার কি মনে হইব, সার্কেল মনে হইব নাকি হলো একটা প্লেনের মতো মনে হইব, এটা প্লেনের মতো মনে হইব। সো যখন এই আর এর মান ক্যাপিটাল আর এর মান আমার ভেরি ভেরি গ্রেটার দ্যান জেড হয়ে যায়, তখন আমি এই জায়গায় ক্যালকুলেশন করলে
এই যে ক্যালকুলেশন করলে ই ইকুয়াল টু আসে সিগমা বাই 2 এপসাইলন নট। এগুলো ক্যালকুলেশন করা ছিল, ঠিক আছে। কারণ কি আমার এই জায়গায় যদি উপরে জেড থাকে আর এই জায়গায় কি জেড স্কয়ার প্লাস আর স্কয়ার, তো যেহেতু জেড এর চেয়ে আর স্কয়ার অনেক বড়, তাহলে আমি কি করতে পারি, রুট ওভার অফ আর স্কয়ার আসবে এই নিচে। রুট ওভার অফ আর স্কয়ার নিচে আসলে কি হবে, সেটা হবে আর, আর উপরে কি জেড আসবে, আবার জেড বাই আর ইকুয়াল টু কি অলমোস্ট লাইক জিরো। সো আফটার অল কি থাকে, সিগমা বাই এপসাইলন নটই থাকে। সো এইটার আমরা বলছিলাম এই আর এর মান যদি জেড এর চেয়ে অনেক বেশি হয় হাইট, তাহলে দিস উইল লুক লাইক দিস, দিস উইল লুক লাইক এ প্লেন লাইক দিস। আর আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড বের হয় পজিটিভ চার্জ থেকে, তাহলে এই উপরের দিকেও ইলেকট্রিক ফিল্ড লাইন এইভাবে বের হইব, আবার নিচের দিকেও কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে, ঠিক আছে। দিস ওয়াজ ফর নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? তো এখন এই কনসেপ্টে যদি আমরা কাজে লাগাই, এবং আমার একটা পিল বক্স আছে, পিল বক্স মানে বুঝো, ওই তোমার পিল বক্স বলতে অনেক সময় আছে না, তোমার নানিরা বা দাদিরা আছে কি যে একটা বাক্স আছে যেটার মধ্যে কৌটার মধ্যে ঔষধ টৌষধ রাখতো, বা পান রাখে অনেক সময়, মনে আছে যে সুন্দর একটা রাখে। আর একটা পিল বক্স যদি তোমার থাকে, পিল বক্সের উপরে মানে পিল বক্সটা যদি কন্ডাক্টর থাকে, মানে মনে করো যে এই যে পিল বক্সটা সে কন্ডাক্টর হলো, তাহলে তার যে চার্জ গুলো সেগুলো কোথায় যাওয়ার কথা, সারফেসে ডেফিনেটলি। তাহলে উপরের সারফেসে কিছু পজিটিভ চার্জ থাকলে, পুরোটা থাকলে, তাহলে উপর সারফেসে কিছু পজিটিভ চার্জ যাবে, আর কোথায় যাবো, নিচের সারফেস যাবো। কিন্তু পিল বক্সের যে মাঝখানের জায়গাটা, এইটা তো কন্ডাক্টরের ভিতরের অংশ, আর আমরা একটু আগে ক্যালকুলেট করে দেখলাম কি কন্ডাক্টরের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। সো তাইলে কি হবে, তাইলে এই জায়গাতে আমি যদি এইবার পিল বক্স হিসেবে এটা চিন্তা করি, আর মনে করো এই নিচের সাইডে এরকম প্লাস আছে, তাহলে আমার এই ফাঁক দিয়ে কি কোনো ইলেকট্রিক ফিল্ড যাবে এই মাঝখান থেকে? তাহলে একটা সাইডের জন্য শুধুমাত্র কোন দিকে যাবে, একই দিকে যাইবো, এই মাঝখান দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আবার এই সাইডটার জন্য কি খালি এই সাইডেই যাইতে পারে, এই সাইডে যাওয়ার উপায় নাই। সো এই জায়গাতে এই ক্যালকুলেশনে ইলেকট্রিক ফিল্ড দুই সাইডেই বের হয়েছে, যে কারণে দেখো রেজাল্ট আসছে কত, ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। সো আমার কন্ডাক্টরে কি হবে, শুধুমাত্র এক সাইড দিয়ে বের হইব। সো আমি এটা হইব কি, তাহলে মানে ক্যালকুলেশন করে দেখানো যায়, বাট আমি জাস্ট কনসেপ্ট বলতেছি। সো সেক্ষেত্রে ইকুয়াল টু হইব কত, সিগমা বাই এপসাইলন নট, বিকজ ফর কন্ডাক্টর আমার এক দিক দিয়ে বের হচ্ছে। সো কি হইতেছে, আবার বলবো, ওকে। সো দেখো যে আমার যে একটা নন কন্ডাক্টিং ই থাকে, ম্যাটেরিয়াল থাকে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কি উপর দিয়েও যাইতে পারে, নিচ দিয়েও যাইতে পারে, কোনো বাধা নিষেধ নাই। বাট আমি যদি এটা তো জাস্ট একটা প্লেন, বাট আমি করলাম কি এই যে টেবিলের যে এইটা আছে, এটা একটা পিল বক্সের মতো, বা এই যে এইটা, দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ এ পিল বক্স। সো আমার এটা যদি একটা কন্ডাক্টর হয় এবং পিল বক্স হয়, তাহলে পজিটিভ চার্জ কিছু যাবে কোন এই সারফেসে, আর কিছু যাবে কোন সারফেসে, নিচের সারফেসে। এখন এই দিকের সারফেসের জন্য পজিটিভ চার্জ গুলো এইদিকে বের হইব, কারণ এই দিকটা কি কন্ডাক্টরের পার্ট না, ঠিক আছে। আর এই এই যে কন্ডাক্টরের মাঝখানটা কি কন্ডাক্টরের পার্ট, সো এর মধ্যে কোনো তো ফিল্ড লাইন পাস হইব না, কারণ কি কন্ডাক্টরের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হইতে হইব, তাই না। আবার এই সাইড দিয়ে কি ইলেকট্রিক ফিল্ড এইদিকে বের হইব, কিন্তু এই দিকে উপর দিকে যাইতে পারবে না। সো প্রত্যেকটা প্লেনের জন্য কন্ডাক্টরে শুধুমাত্র কয় দিকে ইলেকট্রিক ফিল্ড বের হয়, একদিকে। সো যদি নন কন্ডাক্টরের জন্য দুই দিকে বের হয়, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডটা একটু কমে গেছে, সিগমা বাই 2 এপসাইলন নট হইছে। আর একদিকে বাইরে হলে সেটা কি হবে, বেসিক্যালি সিগমা বাই এপসাইলন নট, বিকজ ইট ইজ অনলি অন সাইড। এটা দেখানো যায় যে তোমরা বেসিক্যালি এই জায়গায় কি করবা, যে এই পিল বক্সের উপরে গাউসের মতো একটা সিলিন্ডার সারফেস নিতে হবে। সো সারফেস নিলে দেখা যাবে যে আমার এই একদিকে ইলেকট্রিক ফিল্ড বের হইতেছে, আর এইদিকে ইলেকট্রিক ফিল্ডের মান জিরো, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের মান জিরো। সো শুধুমাত্র একটা সারফেস দিয়ে বের হওয়ার কারণে ওই সিগমা বাই এপসাইলন নটই আসে, ঠিক আছে। ওকে, ওকে, ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। ওকে, সো এটা হলো। এখন আমরা একটু কমপ্লিকেটেড একটু কিছু প্রবলেম, কয়টা বন্ধু ক্লাস, 10টা 20। সো একটা থিওরি পরে তারপর আমরা কয়েকটা অঙ্ক করব, তাহলে এই চ্যাপ্টার অঙ্ক কিছু করতে হবে। এখন মনে করো যে কন্ডাক্টর তিনটা আসলে কি মানে প্রপার্টি ধরলাম আমরা, ইম্পর্টেন্ট প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টিস। এক নাম্বার কি, এক নাম্বার মনে করলাম চার্জেস ক্যান মুভ, নাকি কন্ডাক্টরের মধ্যে কি করতে পারে, চার্জ কি করতে পারে, মুভ করতে পারে। বি নাম্বারে ই ইকুয়াল টু জিরো ইনসাইড দ্য কন্ডাক্টর, ওকে।
সো ইলেকট্রিক ফিল্ডের মান 0 কন্ডাক্টরের ভিতরে। ওকে, আর একটা কি করতে পারে, usually the charges will stay in outer surface। বুঝতে পারছো যে আমার তিনটা কন্ডিশন দিলাম, তিনটা প্রপার্টি বললাম। একটা কি, কন্ডাক্টরের ভিতর চার্জ গুলো কি করতে পারে, মুভ করতে পারে। 2 নাম্বার হইতে পারে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ 0। আর 3 নাম্বার কি হতে পারে, ইউজুয়ালি চার্জেস উইল স্টে ইন দ্য আউটার সারফেস, মানে নরমাল কেসে চার্জ গুলো কি করবে, আউটার লেয়ারে চলে যাবে। তো আমরা এইবার একটা চিন্তা করি যে আমার একটা কন্ডাক্টিং ডোনাট আছে, হ্যাঁ, কন্ডাক্টিং ডোনাট মানে ডোনাট যে খাও ওইটার চিন্তা করো তুমি একটা কন্ডাক্টর হিসেবে, ঠিক আছে, শক লাগতে পারে নাকি। সো তাইলে ইউজুয়াল কেসে এই যে মাঝখানের যে জায়গাটা আছে, মাঝখানের জায়গাটা কি গ্যাপ, এটা ফাঁকা জায়গা, এই জায়গায় কিছু নেই, এটা কি ভ্যাকুয়াম। বুঝতে পারছো, কন্ডাক্টরটা কি শুধুমাত্র এই যে এই পার্টটা, এই পার্টটা হলো আমার কন্ডাক্টর, বাকি জায়গাটা কি ভ্যাকুয়াম ভিতরে। এখন আমার যদি এই যে কন্ডাক্টরটা এটা যদি এক্সট্রা 5 কুলম চার্জ থাকে, মানে 5 কুলম চার্জ যদি এক্সট্রা থাকে, এই 5 কুলম চার্জ কোথায় চলে যাব, আউটার সারফেসে চলে যাবে, বিকজ দ্যাট ইজ হোয়াট উই সেড, ইউজুয়ালি দ্য চার্জেস উইল স্টে ইন দ্য আউটার সারফেস। যে আমার যদি 5 কুলম এক্সট্রা পজিটিভ চার্জ থাকে তাহলে সবাই কোথায় যাবো, আউটার সারফেসে। ইন দিস কেস আমরা জানি কি পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড শুরু হয়, তাহলে কি হবে, এই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে যাইবো না, ভিতর দিকে তো আর যাইবো না। সো পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড এইভাবে আসতে যাইতেছে। সো তাহলে কি 2 নাম্বার যে ইকুয়াল টু 0 ইনসাইড, এটা কি মেইনটেইন থাকতেছে, অবভিয়াসলি থাকতেছে, বিকজ কি চার্জ গুলো থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরের দিকেই তো যাইতেছে, ভিতর দিয়ে ঢুকতেছে না, তাই না। আমার ইলেকট্রিক ফিল্ডের মান 0 হইতে হবে কোন জায়গায়, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু শুড বি 0 হিয়ার। সো এই কন্ডিশনও সে মেইনটেইন করতেছে। আবার দ্বিতীয়টা সে তৃতীয়, তারপর বলছে কি চার্জেস ক্যান মুভ, ওকে এর মধ্যে মুভ করবে, সে সমস্যা নেই। এখন ঘাপলাটা বাজবে যদি তোমার কোন এক বন্ধু বলে যে ওকে লেটস ডু অ্যান এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট করা যায়, যে আমি মাঝখানে +2 কুলম চার্জ রেখে দিলাম, এখন কি হবে, বুঝতে পারছো, আমি যদি মাঝখানে +2 কুলম চার্জ রেখে দেই, বা মনে করো যে হ্যাঁ, সো তাইলে কি হবে, যে এই যে +2 কুলম চার্জ আছে এর কাছ থেকে কি ইলেকট্রিক ফিল্ড এইভাবে বের হওয়া উচিত না, হওয়া উচিত। কারণ কি +2 কুলম তুমি মাঝখানে রাখছো ভ্যাকুয়ামের জায়গাটায়, কন্ডাক্টরে রাখো না, তাহলে এই জায়গায় তো ইলেকট্রিক ফিল্ড বাইরে হওয়া উচিত নাকি, কারণ কি ইলেকট্রিক ফিল্ড তো প্লাস চার্জ থেকে ডাইভার্জ হবে বাইরের দিকে, কিন্তু সেইটা কি আসলে কন্ডাক্টর ইকুয়াল টু 0 রে ভায়োলেট করতেছে না, ডেফিনেটলি করতেছে। সো তাইলে এইটা তো হওয়া যাবে না। সেইটা না হওয়ার জন্য কি করতে হবে, না হওয়ার জন্য এমন একটা প্রসেস করতে হবে যে প্রসেসে আমার ইলেকট্রিক ফিল্ডের মান 0 হইব কন্ডাক্টরের ভিতরে। সো আমি করতে পারি কি, আমি একটা কথা বলছিলাম যে এই যে 5 কুলম চার্জ আছে, এই 5 কুলম চার্জ কি এক্সট্রা পজিটিভ চার্জ, তার মানে কি কন্ডাক্টরে আর কোনো চার্জ নাই, ডেফিনেটলি আছে। বাট ওই যে ভিতরে যে চার্জ গুলো আছে ওইগুলোরে যে পরিমাণ পজিটিভ চার্জ আছে ওইগুলো নিউট্রালাইজ করছে কে, ঠিক একই পরিমাণ নেগেটিভ চার্জ। সো তার মানে এই যে কন্ডাক্টরের ভিতরে যে জায়গাটা আছে এই জায়গাতে সেম অ্যামাউন্ট অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ থাকতে পারবে। যদি এক্সট্রা কোনো পজিটিভ চার্জ বা এক্সট্রা কোনো নেগেটিভ চার্জ থাকে তারা কোথায় যাবে, বাইরে যাবে। সো এখন প্রবলেম হইতেছে এই যে 2 কুলম তারে আমার কি করতে হবে, তার যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এইটা আমার কি করতে, প্রশমিত করতে হবে, বা তারা কি করতে হবে, সামহাউ এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই যে ইলেকট্রিক ফিল্ড। সো এই জায়গা থেকে এই যে আমরা সেকেন্ড, আমরা যে প্রপার্টিটা ফার্স্ট প্রপার্টিটা বলছি চার্জেস ক্যান কি মুভ, তাহলে এই জায়গায় যে নেগেটিভ 2 কুলম চার্জ থাকতে পারে আর পজিটিভ 2 কুলম চার্জ থাকতে পারে, এই পজিটিভ 2 কুলমের কারণে সে করবে কি এই নেগেটিভ 2 ইনার সারফেসে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি, যে এই যে পজিটিভ 2 কুলম তারে অনেকটা কি করতে হবে, তারে এটা ইংরেজি আমি ভুলে গেছি। সো প্রশমিত করার জন্য কি করতে হবে, এই -2 কুলমের ইনার সারফেসে চলে যেতে হবে। তো -2 কুলম যদি ইনার সারফেসে চলে যায় তাহলে কি এই জায়গায় এক্সট্রা 2 কুলম চার্জ হয়ে গেছে না, এই এক্সট্রা 2 কুলম কি কন্ডাক্টরের ভিতর থাকতে পারবে, থাকতে পারবে না, ইট হ্যাজ টু গো থ্রু দ্য গোইং দ্য সারফেস। তাহলে এই 2 কুলম এই জায়গায় যাবে, তাহলে এটা কত হবে, এই জায়গায় 5 + 2 কুলম আর ইনার সারফেসে কত -2 কুলম। সো এখন যদি আমি মুইসা দেই তাহলে এই +2 থেকে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হইব সে কি -2 তে থাইমা যাবে,
আবার এই জায়গায় -2 তে থেমে যাবে, এই দিক বরাবর একেবারে এই সারফেস পর্যন্ত সে কি করবে, থেমে যাবে। তার মানে আমার এই ভিতরের জায়গায় এখন আর কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতেছে না। আর এই যে 7 কুলম্ব আছে তার কাছ থেকে ডেফিনেটলি আবার বাইরের দিক কি করবে, ইলেকট্রিক ফিল্ড বের হয়ে যাবে। সো তাহলে কি হইতেছে, আমার কন্ডাক্টরের যে তিনটা প্রপার্টি আছে তিনটাই স্যাটিসফাইড হইতেছে। বুঝতে পারছো? সো তাহলে কি আমরা বলছি কি এই জায়গায় এই কথাটা ইম্পর্টেন্ট, ইউজুয়ালি চার্জ গুলো কোথায় থাকবে, আউটার সারফেসে এক্সট্রা চার্জ গুলো। কিন্তু এমন কোন সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাহলে কন্ডাক্টর প্রপার্টি আছে কি যে চার্জ মুভ করতে পারে, তাহলে সে করবে কি মুভ করে ইনার সারফেসে চলে যায়, ওই সেকেন্ড যে কন্ডিশনটা এইটারে ফুলফিল করার জন্য সে করবে কি নিচে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড চলে মানে চার্জ চলে যাবে। যে কি হয়েছে এই জায়গায় -2 আছে, এই জায়গায় +2 আছে, এই জায়গায় -3 যাবে না, তাহলে কি হবে -3 গেলে এই জায়গায় আবার মাইনাস আছে, তাহলে আবার কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড যাবে। সো এই জায়গায় যে পরিমাণ আছে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট কি করতে হবে, ইনার সারফেসে চলে যাবে, বাট নেগেটিভ অপোজিট সাইডে, তাহলে কি হবে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হবে। সো দেখো আমি একটা সূত্র ইউজ করি, এত কিছু চিন্তা করার সময় পরীক্ষা থাকে না। সো তাইলে আমি ধরলাম ওয়াই পরিমাণ চার্জ আছে কন্ডাক্টর এক্সট্রা, কন্ডাক্টিং শেলে ওয়াই পরিমাণ এক্সট্রা চার্জ আছে। তারপরে কেউ একজন করলো কি +x পরিমাণের চার্জ কি করলো, মানে একেবারে ভ্যাকুয়ামটার জায়গায় বসাই দিল। তাহলে ইনার সারফেসে চলে যাবে কি এই +x এর অপোজিট পরিমাণে -x, আর এই যে -x চলে গেছে তার কি, তার যে পেয়ার ছিল +x সে কোথায় চলে যাবে, আউটার সারফেসে। সো তোমরা এই সূত্রটা মুখস্থ করে নিতে পারো যে আমি যদি ইনারে x দেই তাহলে এই জায়গায় কত হইব -x, আর এই জায়গায় কত হইব y + x হইব। তাহলে আমরা ওই টেস্ট করি ওই ফর্মুলা। তো টেস্ট অনুযায়ী আমার কি আছে, y এর মান তো আছে 5, x এর মান আমি দিছি কত 2, তাহলে -x ইকুয়াল টু কত -2, আর এই যে আউটার সারফেস যাবে কত x প্লাস y নাকি x প্লাস y which is 5 plus 2 which is 7। সো দেখছো যে ওই ফর্মুলা ইউজ করলে সবকিছু ঠিক থাকতেছে। সো এইটা ইম্পর্টেন্ট যে এইটা তোমরা খাতায় লিখে নিতে পারো যে ইফ দিস কাইন্ড অফ প্রবলেম কামস তোমরা ডেফিনেটলি মানে ওই অত চিন্তা না করে সূত্রে বসাই বাইর করে নিতে পারবা ইনার সারফেসে কত যাবে আর আউটার সারফেস কত যাবে। এটা আমরা বলতেছি ইনার সারফেস, আর এটা হলো আউটার সারফেস। তাহলে আমাদের এই চ্যাপ্টারের যত থিওরি আছে সব শেষ, কারণ আমরা প্রবলেম করবো আর কি। এইটা কি এই জায়গা থেকে সে দেখা যায় কিনা পুরোটা, মানে হোয়াইট বোর্ড দেখা যায়, বাট আচ্ছা সমস্যা নেই। So let's see. So বোর্ডে হয়তো আমি এই সাইডটাই শুধু লিখবো আর ওই সাইডে প্রবলেম গুলো থাকবে, সো ওইগুলো ভিডিওতে হয়তো আসবে না, বাট নাম্বার বলে দিব, ঠিক আছে? সো তোমরা ওই নাম্বার অনুযায়ী মিলাই দেখতে পারবে আর কি। ওকে, আমাদের আর কয়টা ক্লাস আছে মিডের আগে? আজকের পরে 4টা না 3টা? আজকেরটা পরে 3টা মনে হয় নাকি, না 4টা? তাহলে একটা অনলাইন ক্লাস নিতে পারি আর কি যদি। ওকে, সো আমাদের প্রবলেমের মধ্যে আছে বেসিক্যালি তোমার 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, তারপর
2 3 6 9 10 এরকম আছে, 2 3 ওই যে তোমাদের যে এটা আছে না, দেখো ওই সাজেস্টেড প্রবলেমের মধ্যে আমি তো বলছি স্যাম্পল প্রবলেম তোমরা নিজেরা করবা, আমি প্রবলেম সলভ করবো হলো যে এইগুলা। এই সো আমার প্রবলেম নাম্বার হলো ফার্স্ট হলো 2 নাম্বার প্রবলেম। হ্যাঁ, কিছু দেখা যায় ওইটাই, কিছুই দেখা যায় না, তাহলে এখন কি অন্ধকারে পড়াইতে হবে নাকি বুঝতে পারতেছি না। কিন্তু এতে আবার এটা দেখা যাবে না, ঠিক আছে। কিছুটা ঝামেলা হবে ভিডিওতে, বাট সো আমরা ফার্স্টে যেটা করতে যাচ্ছি এটা হলো প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে বলছে an electric field given by E equal to 4I minus 3y square plus 2j pierces a Gaussian cube of edge length 2 meter and positioned as shown in figure 23/7 23/7 এই জায়গায় না। সো বেসিক্যালি ওইটা হলো এইভাবে আছে আর কি, একটা কিউবের মতো আছে, সো একটা গাউসিয়ান কিউব দেখা যায়। হ্যাঁ, বুঝা যায় না? দেখা যায়, ওকে, ক্লিয়ার করা। সো এইটা বেসিক্যালি তোমার ওয়াই অ্যাক্সিস এইদিকে থাকে, জে অ্যাক্সিস, আর এইদিকে সম্ভবত আই অ্যাক্সিস থাকে আর কি। তো এখন বলতেছে যে এটা কিউব, মানে কিউব বলতে এই যে এই চিত্রটা যেরকম আছে এক্স্যাক্টলি এই চিত্রটার মতো। আচ্ছা সমস্যা নাই, আমি যা বলতেছি তোমরা শুনলেই হবে, সমস্যা নাই। তাহলে আমি ওইটা বন্ধ করে দিই, ওই যে সো এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য টপ ফেস। টপ ফেস মানে এই যে অ্যাক্সিস থেকে কত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হইতেছে, মানে ফ্লাক্স চাইছে যেহেতু, বুঝতে পারছো। সো অঙ্কে বলছে কি যে an electric field given by E equal to 4I minus 3y square plus 2j pierces a Gaussian cube of edge length 2 meter and position as shown in figure 23/7. So বলতেছে যে what is the electric flux through the top face, bottom face, left face and back face. What is the net electric flux through the cube? So তাইলে আমি দিয়ে দিই, এটা হলো 2 নাম্বার অঙ্ক, ঠিক আছে। এখন 2 নাম্বার অঙ্কে আমার ই এর মান দিছে 4I minus 3y square plus 2j minus 3y square plus 2j, এইটা হলো আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ডাইরেকশন সহ দেয়া আছে। সো বলতেছে আর এজ লেন্থ বলতে বুঝাইছিল বেসিক্যালি তোমার এই যে কিউবের যে একটা বাহুর দৈর্ঘ্য হলো এই ইকুয়াল টু কত ধরতে পারি আমরা, এই ইকুয়াল টু দেয়া আছে হলো 2 মিটার, ঠিক আছে, এই ইকুয়াল টু 2 মিটার দেওয়া আছে। এখন তোমারে বললো ফ্লাক্সের মান কত। সো আমরা প্রত্যেকটা মানে টপ ফেজ থেকে ফ্লাক্সের মান কত, তারপর বললো বটম ফেজ থেকে কত, তারপর ব্যাক ফেজ থেকে বলছে, আর লেফট ফেজ থেকে বলছে, ঠিক আছে। লেফট ফেজ হলো এটা লেফট, আর হলো ব্যাক ফেজ বলতে জেড অ্যাক্সিস বরাবর, এই যে ভিতর দিকে একটা আছে, এটা লেখা যায় না, যে একটা জেড যদি এইভাবে থাকে তাহলে তার অপোজিটের জেড এর দিক দিয়ে ওটা হলো ব্যাক ফেজ। হ্যাঁ, তো আমরা জানি কি ফাই, এই কথা কম, ফাই টপ মানে এই যে টপ ফেজ আছে সেই জায়গা থেকে কত ফ্লাক্স গেছে। আর আমরা জানি কি ফ্লাক্সের ডেফিনেশন হলো ইলেকট্রিক ফিল্ড ডট প্রোডাক্ট উইথ দ্য এরিয়া। এখন দেখো আমি যদি বলি যে এই যে টেবিলটা আছে এই টেবিলটা হলো আমার কিউবের টপ ফেস, তাহলে এই সারফেসের ডাইরেকশন কি এইদিকে না, তাই না। সো সারফেসের ডাইরেকশন কি জে অ্যাক্সিস বরাবর, এই যে উপরের দিকে টপ ফেস। তাহলে আমি এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি বসাবো, ইলেকট্রিক ফিল্ড বসাবো হলো 4I minus 3y square plus কত 2, এই পুরাটার কি এটার সাথে আছে কত জে, ডট হলো এই যে সারফেস এরিয়া তার মান ইনটু কত ডাইরেকশন।
তো এই যে সারফেস এরিয়া, এই কিউবের একটা সাইডের এরিয়া কত হবে কেউ বলতে পারবা? এই যে আমার যে কিউবটা আছে, এই কিউবটার এই যে উপর, কারণ কি আমার উপরের সাইড দিয়েই তো ফ্লাক্সের পরিমাণ মাপতেছি এখন নাকি টপ ফেসে, তাহলে আমার নিতে হবে কি শুধু উপরের সারফেসটা, এই উপরের সারফেসের হবে এ স্কয়ার, তাহলে হবে কত এ স্কয়ার বলতে কি 2 স্কয়ার which is 4, আর এইটার ডট কত হবে জে হইব, তাই না? ডট কত হবে জেই হওয়ার কথা, বিকজ কি কারণ আমার তো কিউবের একটা সারফেস কি একটা স্কয়ার না, তাহলে স্কয়ারের এরিয়া তো এ স্কয়ার। তো এই জায়গা থেকে আমি দেখতে পাইতেছি আই এর সাথে জে এর ডট প্রোডাক্ট করলে রেজাল্ট কত 0, আর আমারে বলতেছে যে ওয়াই এর ভ্যালু কত, আমার যে এই যে ওয়াই এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবা? ওয়াই এর ভ্যালু 2 হবে, কারণ কি আমার কিউবের নিচের সারফেস কোথায় একেবারে অরিজিনে, আর উপর সারফেস কত 2 মিটার বসে না যে প্রত্যেকটা এজের দৈর্ঘ্য কত 2 মিটার, তাহলে এইটাও যদি 2 মিটার হয় এই জায়গা থেকে এইটাও কত 2 মিটার, তাহলে আবার এই জায়গা থেকে এইটাও কত 2 মিটার, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কত বেসিক্যালি 2। বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? যে ওয়াই এর ভ্যালু 2 কেন কেউ বলতে পারবা? কারণ আমরা কি আফটার অল একটা কিউব নিতেছি, কিউবের কি আমরা আছে কি এই দিক বরাবর এক্স আছে, বা এই দিক বরাবর এক্স আছে, এদিক বরাবর ওয়াই আছে, আর এই দিক বরাবর কি আছে জেড আছে একটা বরাবর। সো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত 2। বুঝতে পারছো? তো যে কারণে আমরা ওয়াই এর জায়গায় কি বসাবো -3 ইনটু 2 স্কয়ার প্লাস 2 জে ডট 4 জে, তাইলে এই জায়গা থেকে হইতেছে -3 ইনটু কত ইনটু 6 জে ডট কত 4 জে। এখন এই জায়গা থেকে কত হয় 3 4 12 6 12 কত 72 নাকি নাকি ভুল করছি? সেকেন্ড লাইনটা কাজ করতে পারো না? এই যে 4i, i এর সাথে যদি j এর ডট প্রোডাক্ট করি রেজাল্ট কত আসে 0, কারণ i ডট j 0, i আর j কি দুই জনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0, থাকে কি খালি j। এখন আমার j এর মধ্যে কি আছে ভেরিয়েবল হিসেবে y আছে, সো y টা কি আমার বেসিক্যালি ওই যে তোমার কিউবটা আছে তার y অ্যাক্সিস বরাবর হাইট, আর আমরা জানি কি কিউবের প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য কত বলা আছে 2 মিটার বলা আছে, তাহলে y ডেফিনেটলি 2, তাই না? সো যে কারণে আমি y এর মান করছি কি 2 বসাই দিছি, আর এই j ডট j করলে কত হবে 1 হইব, বিকজ ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট। সো এই জায়গা থেকে তুমি 72 পাইলা। এইটা বলতেছে কি -72, হোয়াট ডাজ দ্যাট মিন? -72 দ্বারা বুঝাইতেছে যে আমার ফ্লাক্সটা বেসিক্যালি কি করতেছে ভিতরে ঢুকতেছে। বুঝতে পারতেছো? ফ্লাক্সটা কি করতেছে ভিতরে ঢুকতেছে, প্লাস হলে কি হতো বাইরে চলে যেত। ওকে, রাইট। তারপর বলছে বটম ফেস। এখন বটম ফেজে কি হইব কেউ বলতে পারবা? বটম ফেজে কি ফ্লাক্সের মান প্লাস হইব না মাইনাস হইব? প্লাস হইব। কেন প্লাস হইব? কারণ বটম ফেসে এরিয়ার ডাইরেকশন মাইনাস যে বরাবর হবে, কারণ কি টপ ফেসে আমার এরিয়া কি এই উপর দিকে গেছে, আর এটা কি বটম ফেস হলে এরিয়ার ডাইরেকশন কোন দিকে যাবে নিচের দিকে যাইব। তো সেম ভ্যালু বাট একটা কি যে ডাইরেকশন আর একটা নেগেটিভ জে। সো বটম ফেসে কি হইতেছে এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যেগুলো এই জায়গা থেকে ঢুকতেছে সে বটম ফেস দিয়ে কি হয়ে যেতেছে বাইরে হয়ে যেতেছে না, আর আমার এইলো এরিয়ার ডাইরেকশন এই দিকে থাকতেছে। সো তাহলে কি আফটার অল ফ্লাক্স ইজ পজিটিভ বিকজ ইট ইজ গোয়িং আউট অফ দ্য সারফেস। আর রাইট সাইডে কি হবে বলতো, লেফট সাইডে কি হবে কেউ বলতে পারবা? লেফট সাইডে আমার এই জে এর যে পার্টটা আছে জে এর পার্টটা থাকবেই না, বিকজ কি তখন আমার লেফট সাইডে হলো আমার এরিয়া কি, লেফট সাইডে এরিয়া হলো এই যে আই অ্যাক্সিসটা নাকি, লেফট সাইডে আমার এরিয়া হলো আই বরাবর আছে, তাহলে আমি ডট প্রোডাক্টের জায়গায় কি করব 4 মাইনাস আই। ঠিক আছে, তাহলে কি হবে এই আই এর সাথে এই মাইনাস আই এর কি একটা ডট প্রোডাক্ট দেবো, আর এটা কি হবে 0 0। কিছু বলবা কোনটা? লেফট সাইডেরটা। সো লেফট সাইডেরটা যদি আমরা চিন্তা করি যে লেটস টেক দিস লেফট সাইড, হ্যাঁ, সো কি হইতেছে যে আমার এখন এরিয়াটা কোন দিকে যাইব, লেফট সাইড বলতে আমি বুঝাইতে চাইতেছি লেটস সে এই পার্টটা, তো এই পার্টটা কোন দিকে এরিয়া ডাইরেকশন এইদিকে না। সো তাহলে লেফট সাইডের যে এইটা সেটা থাকবে কোন দিকে এইদিকে থাকবে, তাহলে দিস এরিয়া শুড বি 4 মাইনাস আই। বুঝতে পারছো? আর এই সাইড আমার কি আছে 4i মাইনাস 3y স্কয়ার প্লাস কত 2, এটা যে ডাইরেকশন বরাবর। সো i এর সাথে মাইনাস i এর সাথে যদি আমি z ডট প্রোডাক্ট করি ডেফিনেটলি 0, শুধুমাত্র বাকি থাকে কে এই পার্টটা, তাহলে আমার কত 5 লেফট শুড বি ইকুয়াল টু 4 মাইনাস i ডট প্রোডাক্ট উইথ কত 4i, তাহলে কত -16 -16 i। এখন -16i হইছে কেন? কারণ এই যে পজিটিভ কম্পোনেন্টটা কি হইতেছে উপরের দিকে যাইতেছে। বুঝতে পারতেছ? আর ইলেকট্রিক ফিল্ড মানে আর এরিয়া ডাইরেকশন কি
বুঝতে পারছো? যে এই যে 4i দ্বারা বোঝানো হয়েছে কি, যে ইলেকট্রিক ফিল্ডটা সে হলো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, মানে ওই যে আই ডাইরেকশনের কারণে, আর এরিয়া ডাইরেকশন কোন দিক, নেগেটিভ। সো তার মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়ে যাবে, যে কারণে মাইনাস ভ্যালুটা আসে। বুঝতে পারছো? এরপরে আর বলছে কি ব্যাক সাইড কি জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর যদি তুমি এরিয়া ধরো, ইলেকট্রিক ফিল্ডে কি জেড অ্যাক্সিস আছে? নাই, তাহলে ডট প্রোডাক্ট করলে জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? এরপর বলছে টোটাল ফ্লাক্স কত, তাহলে তুমি ব্যাক সাইড পাইছো, এই সাইড ওই সাইড সব পাইছো, সবগুলোর যোগ করে দিবা, তাহলে টোটাল ফ্লাক্স আসলে। ওকে, 3 নাম্বার অঙ্ক দেখো। বুঝতেছো তোমরা আমার কথা এই পর্যন্ত? আচ্ছা, কয়টা বল, 20 পর্যন্ত? আচ্ছা, আর একটা অঙ্ক বলি তারপর করতেছি। মানে ইসের মানে ক্লাস শুরু হওয়ার কারণে শেষ করা যায় না। ওকে, তোমাদের সাথে আমার ক্লাস কবে আবার? ওকে, সো তাহলে আমি তোমাদের থার্সডেতে একটা অনলাইন ক্লাস নিব এই চ্যাপ্টার প্রবলেম সলভিং এর উপরে। ঠিক আছে? এই চ্যাপ্টারে আজকে যতখানি করো, বাকিগুলো হলো পরের অনলাইন ক্লাসে প্রবলেম সলভিং করে দিব। ঠিক আছে? ওকে, তো তাহলে 3 নাম্বার কি বলছে দেখো। 3 নম্বরে বলছে the cube in figure 2331 has edge length 1.4 meter. so এই যে edge lengthটাই কি, আমার কিউবের একটা সাইডের দৈর্ঘ্য। ঠিক আছে? সো আমার a এর মান দেয়া আছে কত, 1.4, and is oriented as shown in a region of uniform electric field. Okay, find the electric flux through the right phase if the electric field in Newton per coulomb is given by 6i minus 2j. Okay, B number minus 2j, C number minus 3i plus 4k. What is the total flux through the cube? So এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, বেশি ডিফিকাল্ট না। সো আমারে বলছে যে find the electric flux through the right phase. রাইট ফেজ বলতে কি, আমার যে কিউবটা আছে এই কিউবের রাইট ফেজ বলতে আমাকে এই ফেজটার কথা বলছে, এই ফেজ থেকে ইলেকট্রিক ফ্লাক্সের মান কত। এই ফেজের ওরা দিছে ওয়াই ডাইরেকশন চিত্রে দিলে, সো দিস ইজ আওয়ার জে ডাইরেকশন নাকি। সো আমার এরিয়া কি, এরিয়া হলো জে এর দিকে, না আমার বসি অঙ্কে যে কোন সাইড দিয়ে, রাইট সাইড দিয়ে যাবে, তাহলে আমার এরিয়া কি জে ডাইরেকশনে। সো এরিয়া যদি তোমার জে ডাইরেকশনে থাকে, তাইলে আমার বলছে যে ফার্স্ট এর জন্য কত, ফার্স্ট এর জন্য ফ্লাক্স মাপতে বলছে যখন এ হলো 6i, তাহলে এর জন্য আমার ফ্লাক্স শুড বি ইকুয়াল টু কত, 6i হুইচ ইজ আওয়ার ইলেকট্রিক ফিল্ড ডট কত, ডট কত কেউ বলতে পারবা? ডট কি, এ যে হওয়ার কথা না। এখন এ এর মান কত, এ কি এরিয়া না, তাহলে আমার কিউবের এজ এর লেন্থ দিয়ে দিছে কত, 1.4, তাহলে এর ভ্যালু কত, 1.4 স্কয়ার। বিকজ কি কিউবের আমরা এই সাইডটা দিয়েই তো বিবেচনা করতেছি, তাহলে এই সাইডের এরিয়া কত হবে, এটা তো স্কয়ার হবে না। তাহলে একটা যদি 1.4 হয় সাইডের দৈর্ঘ্য, তাহলে এরিয়া কত, 1.4 স্কয়ার। সো তাহলে আমরা করব কি, 6i ডট কত, 1.4 স্কয়ার জে। রেজাল্ট কত হবে কেউ বলতে পারবা? 0, বিকজ i ডট জে। তারপর বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলছে -2j এর, তাহলে বি নাম্বারে কেমনে করবা? বি নাম্বারে হবে হলো phi equal to -2j ডট কত, 1.4 স্কয়ার জে। সো এই দুটো কি হইতাছে, -2 ইনটু 1.4 স্কয়ার, এটা হয়ে যাইতেছে। ঠিক আছে, কারণ কি জে ডট জে করলে কত আসবে, 1 আসবে। ওকে, আর পরেরটা সি নাম্বার কি বললো, সি নাম্বারে বলছে -3i plus 4k, এটা কত হবে কেউ বলতে পারবা? সি নাম্বার রেজাল্ট কত, সি নাম্বার ইলেকট্রিক ফিল্ড দিছে -3i plus 4k, কত, 0, বিকজ জে বরাবর তার কোনো ডাইরেকশনই নাই, আর আমার এরিয়া হলো জে বরাবর। তো তাহলে সি নাম্বারে phi equal to কত, 0। তারপর বলছে টোটাল কত, তাহলে তিনটা যোগ করলে যা হবে সেটাই টোটাল। সো তাহলে আমরা এই জায়গায় আজকে শেষ করি। ঠিক আছে, 3 নাম্বার পর্যন্ত অনলাইন ক্লাসে বাকিগুলো শেষ করা হবে। ওকে, তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে।